এই যে রামমোহন লাইব্রেরিতে কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি আমন্ত্রিত ছিলেন না? এক। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শরীর খারাপ যে বাড়িতে বসে তিনি টেলিফোনিক এইভাবে মাইক্রোফোনের মাধ্যমে কর্মীদের বার্তা দিচ্ছেন? তৃতীয়ত, তিনি সিম্প্যাথি কার্ড খেলছেন মায়ের অসুস্থতা বলে। এই মাকে দল নাকি তিনি নিজে? কি মনে করো? একেবারেই দেখো দেবাশিস, খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ওই কালীঘাট তৃণমূল বলে এখন যে তৃণমূলকে বলা হচ্ছে সেই তৃণমূলের তিনি যে সুপ্রিমো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আমন্ত্রণ জানানো হবে না এটা কখনোই ভাবা সম্ভব নয়। এই দল মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস তাকে জানাবে। এবার তিনি অসুস্থ কি না, তিনি কেন এলেন না, এর কোনো উত্তর তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়নি। মানে ওই কালীঘাট তৃণমূলের তরফ থেকে যাকে বলা হচ্ছে তার তরফ থেকে দেওয়া হয়নি। তিনি আসেননি। তিনি এর আগেও বেশ কিছু জায়গায় এই ধরনের টেলিফোনিক বার্তা যে দেননি মুখ্যমন্ত্রী থাকাকালীন, এমনটা নয়, তিনি দিয়েছেন। আমি ধরে নিলাম তিনি টেলিফোনে বার্তা দিচ্ছেন, কিন্তু তিনি একে কর্মীদের সবাই উপস্থিত হচ্ছেন না। কী কারণে হচ্ছেন না সেটা তিনি বলছেন না। রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হতেই পারে যে যারা কর্মী সভায় এসছেন তাদের সংখ্যাটা এতটাই সীমিত যে তারা তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আসার যে মনোবৃত্তি বা সেক্ষেত্রে একটা কুণ্ঠাবোধ, একটা লজ্জা হতে পারে যে তার নেতৃত্বে দল হেরেছে এবং দলটা শুধু হেরেছে নয়, দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সেই দলের কর্মীদের সামনে পরাজিত একজন রানী হিসেবে তিনি কিভাবে মুখ দেখাবেন, এই লজ্জা থেকে তিনি নিজেকে ঘরের মধ্যে রেখে দিলেন কিনা আমার জানা নেই, কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হতে পারে। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ দেবাশিস, তুমি দেখো যে তিনি বলছেন কি বলছেন, যে নিজেকে মায়ের সঙ্গে তুলনা করে, যে মা তোমাদেরকে এতদিন দেখলো, সেই মা যখন অসুস্থ তখন তার পাশ থেকে তোমরা সরে যাচ্ছ। তার এই বক্তব্য থেকে তিনি এই মুহূর্তে অসুস্থ কিনা সেটা পরিষ্কার হচ্ছে না, কিন্তু তার দল হেরে গেছে এবং তিনি এই মুহূর্তে অত্যন্ত রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেখানে দাঁড়িয়ে তিনি এর আগেও এই ধরনের সিম্প্যাথি কার্ড কিন্তু বারংবার খেলেছেন। আবার তিনি আরেকটি কি সিম্প্যাথি কার্ড খেলছেন, বিদ্রোহীদের উদ্দেশ্যে খেলছেন। যে সমস্ত বিদ্রোহীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিছুদিন আগে পর্যন্ত ছিল, আজকে তারা বিদ্রোহী হয়ে বিদ্রোহী গোষ্ঠীতে ঢুকে পড়েছে। সেটা সাংসদদের মধ্যে যেমন রয়েছে, আবার বিধায়কদের মধ্যে রয়েছে। সেই সমস্ত বিদ্রোহী বিধায়কদের তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের দরজা এখনও তোমাদের জন্য খোলা আছে, তোমরা ফিরে আসতে চাইলে ফিরে চলে এসো। এই বার্তায় কি দিচ্ছেন, বিষয়টা কিন্তু সেখানেই তৈরি হচ্ছে। এবং বার্তাটা দেবার জন্য তিনি আবার একটা সেই সিম্প্যাথি কার্ডই খেলছেন এবং নিজেকে মায়ের সঙ্গে তুলনা করছেন। এতদিন পর্যন্ত তার এই অবস্থানটা তৈরি হয়নি, যখন এই বিদ্রোহী এক বিধায়ক থেকে সাংসদ তারা প্রত্যেকেই বলছেন, আঙুলটা কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তোলেননি দেবাশিস, তুমি খুব ভালো করে জানো। তারা আঙুলটা তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাহলে ঘটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষার্থে তিনি তাদের যারা সৈনিক ছিলেন, যারা তার আশ্রয়, আমি ধরে নিলাম তার আশ্রয়, তার মুখ দেখে জিতেছিলেন, তাদেরকে তিনি গুরুত্ব না দিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিচ্ছেন। এবং গুরুত্ব শুধু দিচ্ছেন না, তাকে আগলে রাখছেন। এবং তারপর তিনি বলছেন আবার সেই বিদ্রোহীদের যে মা যখন অসুস্থ তখন তাকে ছেড়ে চলে যাওয়াটা কি উচিত? তাহলে আজকে মা যদি শত্রুপক্ষের সঙ্গে চলে যায় বা এমন কারোকে গার্ড করার চেষ্টা করে, আড়াল করার চেষ্টা করে, যার জন্যই মূলত দলটার আজকে এই অবস্থা, তাহলে তাদের আর কি করার থাকতে পারে, প্রশ্ন উঠতে পারে। একদম ভাস্কর, এখানটা তো প্রশ্ন উঠবে, কিন্তু তুমি বলছো যে বিদ্রোহীদের তিনি দলে ফিরতে বলেছেন। এবার পাশাপাশি আরেকটি বক্তব্য শুনি, আবার ভাস্করের কাছে যাব। সেটা হচ্ছে যে দলের বিরুদ্ধে তোপ কাদের বিরুদ্ধে, যারা বিদ্রোহ করছেন তাদের বিরুদ্ধে, সঙ্গে নাম না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি, বিজেপি স্পন্সর্ড সিপিএম নেতা বলেছেন তিনি, এবং বলছেন বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই, জনগণ তাদের কাছে জবাব চাইবে। আসুন একবার আপনাদেরকে শোনাই গতকাল ওই বার্তালাপে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কোনো প্রবলেম নেই, আমরা চাই না স্পন্সর্ড একটা সিপিএম এর নেতা, সিপিএম একটা কাল ধরা পড়েছিল এটাকে তাড়িয়ে, দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কিভাবে, পরিবারের সম্পত্তি কিভাবে, এইভাবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই।
ভাস্কর, আবারও তোমার কাছে আসবো। একদিকে উনি বিশ্বাসঘাতক বলছেন, আবার অন্যদিকে দলে ফিরে আসতে বলছেন। এই জায়গাটা আমার কাছে একটু কন্ট্রাডাক্টরি মনে হচ্ছে। দ্বিতীয়ত, তুমি জানো সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে এই যে নাম না করে সিপিএম নেতার কথা বলছেন, এনাকেই তো তিনি উলুবেড়িয়া থেকে দাঁড় করিয়েছিলেন জিতিয়ে এনে সরকারে মন্ত্রিসভায় জায়গা দেবেন বলে। ভাস্কর, একেবারে দেবাশিস একেবারে ঠিক জায়গাটাই ধরেছো। প্রথমত তিনি বলছেন বিদ্রোহীদের বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতক কথা কেন তিনি বলছেন না, আজ তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য দল গঠন করছেন কিংবা অন্য একটা ফ্রন্ট গঠন করার চেষ্টা করছেন বলে তারা বিশ্বাসঘাতক হয়ে গেল। তাহলে 1998 সালে যখন কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছিলেন, তখন কি সেটা কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছিল না? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, তিনি বলছেন, যেটা তুমি একটু আগেই বললে, যে সিপিএম বিজেপি স্পন্সর সিপিএম নেতা, সিপিএম নাকি একটা ভালো কাজ করেছিল। সিপিএম ভালো কাজ করেছিল আজকে তিনি উপলব্ধি করছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে। তাহলে আপনি সেই বহিষ্কৃত সিপিএম নেতাকে নিজের দলে নিলেন কেন? শুধু নিলেন না, তাকে নির্বাচনে দাঁড় করালেন কেন? রাজ্যসভায় পাঠালেন কেন? এই এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিচ্ছেন না। তিনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগে ঘুরে তার দিকেই কিন্তু এক নয় একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো, অর্থাৎ বিশ্বাসঘাতকতা বলার কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার আদৌ কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। একেবারে